হ্যালো এভরিওয়ান, শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আমরা NTA নেট পরীক্ষার জন্য কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং তার আনসার আলোচনা করা শুরু করেছি। আজকে আমরা যে টপিকটির ওপরে আলোচনা করব সেটি হলো রিসার্চ অ্যাপটিটিউড এবং বেশ কিছু কোয়েশ্চেন যেটি জুন 2019 সালে এসেছিল সেই কোয়েশ্চেন এবং তার আনসার্সগুলো আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, এ গুড রিভিউ অফ রিসার্চ লিটারেচার এইমস অ্যাট, অপশনসগুলো আছে সাবজেক্টিভ অ্যানালিসিস অফ দ্য কন্টেন্ট, provides information about the authors and their affiliations, generates research questions and validating those questions, and 4 নম্বর অপশন আছে conducts multiple task based on screening। তাহলে রিভিউ অফ রিসার্চ লিটারেচারের আসল লক্ষ্য বা উদ্দেশ্য কি? আনসারটা দেখে নেব। জেনারেটস রিসার্চ কোয়েশ্চেন্স অ্যান্ড ভ্যালিডেটিং দোজ কোয়েশ্চেন্স, তার মানে আমাদের রিসার্চ কোয়েশ্চেন প্রথমে তৈরি করতে হবে এবং সেই কোয়েশ্চেন্সগুলো ভ্যালিড কিনা সেটা দেখাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য একটা গুড রিভিউ অফ লিটারেচার। পরের কোয়েশ্চেন আমরা যাওয়ার আগে দেখে নেব, আ গুড রিভিউ অফ রিসার্চ লিটারেচার সিম্পলি মিনস গোয়িং থ্রু অল দ্য ওয়ার্ক অ্যাভেলেবল অফ দ্য টপিক। তার মানে সেই টপিকটার ওপরে কত রকমের রিসার্চ চলছে সেটা দেখা কিন্তু খুব দরকার। বেশ কিছু পয়েন্টস লিটারেচার রিভিউর ওপরে আমরা জানব। ফার্স্ট পয়েন্ট আমরা দেখব, লিটারেচার রিভিউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ রিসার্চ। ইট ক্যান অলসো বি কল্ড অ্যাজ দ্য ফাউন্ডেশন স্টোনস ফর এনি রিসার্চ। ফাউন্ডেশন স্টোন আমরা বলতে পারি রিভিউ অফ লিটারেচারকে, কারণ রিসার্চ শুরু করার প্রথম ধাপ এটাই। প্রথমে আরও যা যা পয়েন্টসগুলো আছে সেটা হচ্ছে, ইট হেল্পস ইন ফার্স্ট অফ অল অ্যাভয়েডিং রিপিটেশন অফ কনটেক্সটস, মেক রিলেভেন্ট কনটেক্টস, helps to frame our work and generate reports based upon it and compare and contrast each source to other relevant literature on the topic, এবং সর্বশেষ make new ideas for our research work through previous pre-existing founded data। অর্থাৎ রিভিউ অফ লিটারেচারের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স আমরা এই পয়েন্টগুলির মধ্য দিয়ে পেলাম। পরের কোয়েশ্চেন আমরা দেখব, which of the following research formats focuses on hypothesis testing and generalisations। তাহলে কোন ফরম্যাটগুলো বা কোন রিসার্চ ফরম্যাটগুলো হাইপোথেসিস টেস্টিং এবং জেনারেলাইজেশনকে ফোকাস করছে? অপশানসগুলো দেখি, এক্সপেরিমেন্টাল অ্যান্ড এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ, ইন্টারভেনশন বেসড অ্যাকশন রিসার্চ, ফেনোমেনোলজিক্যাল অ্যান্ড ন্যারেটিভ রিসার্চ, এবং 4 নম্বর কেস স্টাডি রিসার্চ। অর্থাৎ এখানে 4 রকম রিসার্চের কথা বলেছে। এখানে কোন রিসার্চ ফরম্যাটটা হাইপোথিসিস টেস্টিংকে ফোকাস করবে? উত্তর আমরা দেখব এক্সপেরিমেন্টাল অ্যান্ড এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। অর্থাৎ এক্সপেরিমেন্টাল এবং এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চটাই কিন্তু সেই রিসার্চগুলো যেগুলো কিনা আমাদের হাইপোথিসিস টেস্টিংকে ফোকাস করবে। এবার আমরা ছোট করে দেখে নেব যে এক্সপেরিমেন্টাল এবং এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চের মেইন ফিচার্স বা তাদের ডেফিনেশনসগুলো মোটামুটি কী আছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ কাকে বলছি না, এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ আ রিসার্চ কন্ডাক্টেড উইথ আ সাইন্টিফিক অ্যাপ্রোচ where independent and dependent variables do exist and the correlation among them can be identified and cause and effect can be studied। অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চটা কিন্তু একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ অফ রিসার্চ, যেখানে কজ এবং এফেক্ট এই দুটো আমাদেরকে কিন্তু স্টাডি করতে হবে। It is a type of quantitative research. It is based on hypothesis and observation। অর্থাৎ হাইপোথিসিস এবং অবজারভেশন এই দুটোর ওপরেই কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চটা
নির্ভর করছে এবং তার সাথে এটাকে কোয়ান্টিটেটিভ রিসার্চ বলা হচ্ছে। তাহলে আমরা একটা কোয়েশ্চেন থেকে সেই কোয়েশ্চেনের একটি পার্ট, সেই এক্সপেরিমেন্টাল রিসার্চ ফরম্যাটটা কিন্তু জানতে পারলাম। আচ্ছা, এবারে যেটা আসবো সেটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। এই এক্স পোস্ট ফ্যাক্টো কথাটার মধ্য থেকেই এর মানেটা আমরা কিছুটা বুঝতে পারবো। ইট ইজ আ স্টাডি এক্সামাইনিং how an independent variable affects a dependent variable. It is a kind of passive observation also called after the fact observation, অর্থাৎ যে ঘটনাটি ঘটে গেছে, ঘটনাটি ঘটে যাওয়ার পরে তার অবজারভেশন, এটাকেই কিন্তু এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ হিসেবে বোঝানো হচ্ছে। দ্য রিসার্চার টপিক ইজ অলরেডি বিন অকার্ড অর ক্যান নট বি ম্যানিপুলেটেড ইন এনি ওয়ে, অর্থাৎ এটিকে কিন্তু ম্যানিপুলেট করা যাচ্ছে না, কারণ এটি অলরেডি হয়ে গেছে। ইট ক্যান বি ইউজড টু এক্সামিন ডিফারেন্ট কেরিয়ার প্যাটার্নস অফ জেন্ডার ডিফারেন্সেস লাইক স্যালারি অ্যান্ড কেরিয়ার অপরচুনিটিস এটসেট্রা। It mainly focuses on hypothesis and generalizations to reach conclusion. তাহলে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ এবং এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ এই দুটোর মধ্য থেকেই আমরা বুঝতে পারলাম এই দুটি রিসার্চের ফরম্যাটের কী কী ফিচার্স আছে, এবং এই দুটি ফরম্যাট কিন্তু আমাদের হাইপোথিসিস এবং বিভিন্ন রকমের জেনারেলাইজেশনসকে ফোকাস করছে। পরের কোয়েশ্চেনে চলে যাব। 3 নম্বর কোয়েশ্চেনে দেখব which one of the following is the main feature of qualitative research, অর্থাৎ কোয়ালিটেটিভ রিসার্চের প্রধানত বা প্রধান এবং অন্যতম ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স কী হতে পারে। অপশানসগুলো দেখব। অ্যাভয়েডস পজিটিভিস্টস অ্যাজাম্পশনস অ্যান্ড ডেটা অ্যানালিসিস, সাবস্ক্রাইব টু প্রি এক্সিস্টিং ক্যাটাগরিজ, collects data in numeral form and use empirical method of data analysis. তাহলে কোয়ালিটেটিভ রিসার্চের ফিচার বলতে আমরা দেখব যে অ্যাভয়েডস পজিটিভিস্টস অ্যাজাম্পশন অ্যান্ড ডেটা অ্যানালিসিস। এবারে আমরা যদি দেখি যে বেশ কিছু কোয়ালিটেটিভ রিসার্চের নেচার আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে অন্যতম প্রধান একটি ফিচার্স। এছাড়াও অন্যান্য ফিচার্সগুলো আমরা যদি দেখি তার মধ্যে থাকবে ইট ইজ আ রিসার্চ মেথড দ্যাট মেইনলি ফোকাসেস অন ডেটা অ্যানালিসিস অন অবজারভেশন। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু ডেটা অ্যানালিসিসকে ভীষণভাবে প্রাধান্য দিচ্ছে। ইট পুট এমফাসাইজ অন নন নিউমেরিক্যাল ডেটা, ইট ইজ বেসড আপন দ্য কোয়ালিটি অফ দ্য কন্টেক্টস। দ্যাট মিনস যে কন্টেক্টসের কোয়ালিটি কীরকম হবে সেটার উপরে কিন্তু এই রিসার্চের একটা ফোকাস থাকছে। ইট ক্যান বি দ্য ডিটেইলড ডিসক্রিপশন অফ সামথিং রিকোয়ার্ড, ইট ক্যান বি দ্য ডেমনস্ট্রেশন বা এক্সপ্ল্যানেশন বা জেনারেলাইজেশনস, অথবা আমরা বলতে পারি অবজারভেশন বেসড আপন দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাটার। তার মানে এই কোয়ালিটেটিভ রিসার্চটা হতে পারে ডেমনস্ট্রেটিভ ওয়েতে, এক্সপ্ল্যানেটিভ ওয়েতে হতে পারে, এবং জেনারেলাইজেশনস এবং অবজারভেশনের ওপরেই কিন্তু ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। ইট নিডস প্রপার এভিডেন্স অ্যান্ড প্রুফ ফর দ্য ফার্দার রিসার্চ অন রিকোয়ার্ড টপিক, অর্থাৎ এর যথেষ্ট প্রপার এভিডেন্স এবং প্রুফ দরকার হয় যে ফার্দার সেই টপিকের ওপরে কাজ করার জন্য। এইগুলো হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স। পরের কোয়েশ্চেন দেখব। আ রিসার্চার ফলস টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস in his or her research. What implications will it carry for his or her principal research hypothesis? তাহলে বলা হচ্ছে যে একজন রিসার্চার কী করেছে না, নাল হাইপোথিসিস ফলস টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, তাহলে এর কী কী ইমপ্লিকেশনস হতে পারে। অপশানসগুলো আছে অ্যাকসেপ্টিং দ্য রিসার্চ হাইপোথিসিস, রিজেক্টিং দ্য রিসার্চ হাইপোথিসিস, নট টেকিং এনি ডিসিশন অন দ্য রিসার্চ হাইপোথিসিস, এবং সর্বশেষ ইমপ্রুভিং দ্য রিসার্চ হাইপোথিসিস। এর উত্তর হচ্ছে রিজেক্টিং দ্য রিসার্চ হাইপোথিসিস। এর উত্তরটা আমরা দেখব 2 নম্বরে, রিজেক্টিং দ্য রিসার্চ হাইপোথিসিস। অর্থাৎ একজন রিসার্চার যদি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে না পারছে তাহলে সে রিসার্চ হাইপোথিসিসটাকেই রিজেক্ট করছে। নাল হাইপোথিসিসের ফিচার্সগুলো আমরা যদি দেখি তাহলে বুঝবো ইট শোজ আস দ্য স্টেটাস কো, নাথিং নিউ। স্টেটাসটা কী রয়েছে সেটা বোঝানো হয় রিসার্চে। ইট ইজ প্রেজেন্টেড বাই H0, ইট ইজ অলওয়েজ অ্যাজিউমড টু বি ট্রু, এটি সবসময় মনে করা হয় যে এটি সত্য।
It is used to reject the hypothesis based upon some specific statistical evidence. কিছু স্পেসিফিক স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্সেস দ্বারা কিন্তু যে এই হাইপোথিসিসকে রিজেক্ট করার জন্য ব্যবহার করা হতে পারে। ইট ইজ মেনলি উইদাউট ইন্টারভেনশন অর বায়াসিং অফ দ্য রিসার্চার্স স্টাডি এবং ইট ইজ দ্য হাইপোথিসিস দ্যাট উই ওয়ান্ট টু রিজেক্ট, এটাকে আমরা রিজেক্ট করবার জন্য ব্যবহার করে থাকি। পরের কোয়েশ্চেন দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন সেটস বেস্ট রিপ্রেজেন্ট অ্যান অ্যাকশন রিসার্চ সাইকেল। তাহলে অর্থাৎ একটা অ্যাকশন রিসার্চের প্রসেস বা স্টেপগুলো কী কী হতে পারে। প্রথম অপশানসে রয়েছে রিফ্লেক্ট, অ্যাক্ট, প্ল্যান অ্যান্ড অবজার্ভ। দ্বিতীয়তে রয়েছে প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ অ্যান্ড রিফ্লেক্ট। তৃতীয়তে রয়েছে অবজার্ভ, প্ল্যান, রিফ্লেক্ট অ্যান্ড অ্যাক্ট। চতুর্থতে রয়েছে অ্যাক্ট, প্ল্যান, অবজার্ভ অ্যান্ড রিফ্লেক্ট। অবশ্যই এটার আনসার আমরা সবাই জানি, এটার আনসার হবে প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ অ্যান্ড রিফ্লেক্ট। অর্থাৎ অ্যাকশন রিসার্চের প্রথম ধাপটাই হবে প্ল্যান এবং তারপরে যথাক্রমে অ্যাকশন এবং অবজারভেশন এবং লাস্টে রিফ্লেকশন। অ্যাকশন রিসার্চের সম্পর্কে একটু জানতে গেলে দেখব, অ্যাকশন রিসার্চ মে অলসো বি অ্যাপ্লাইড টু programs or educational techniques that are not necessarily experiencing any problems but that educators simply want to learn more about improve। অর্থাৎ অ্যাকশন রিসার্চ কিন্তু কোনো ঘটনার ইমপ্রুভমেন্টের জন্য বেশ কার্যকরী। আমরা যদি দেখি প্রথম ধাপ হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিংয়ের পরে আমরা দেখব অ্যাক্টিং, যেখানে আমরা দেখব যে আইডেন্টিফাইং, ইনফর্মিং, অর্গানাইজিং, এই কটি কাজ কিন্তু প্ল্যানিং এবং অ্যাক্টিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি। অ্যাক্টিং থেকে অবজার্ভিংয়ের মধ্যে ট্রায়ালিং, কালেক্টিং অফ ডেটা, কোয়েশ্চেনিং, এগুলো দেখতে পাচ্ছি। অবজারভেশন থেকে যখন রিফ্লেকশনের দিকে যাব তখন আমরা দেখব অ্যানালাইজিং হবে, রিপোর্টিং হবে এবং শেয়ারিং হবে। সেই রিফ্লেকশন থেকে যখন আগেইন আমরা প্ল্যানিংয়ে পৌঁছবো বা নতুন কিছুর প্ল্যান হবে, সেখানে আমরা দেখব ইভ্যালুয়েশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টার্ম এবং ইমপ্লিমেন্টিং, রিভিজিটিং, এগুলো কিন্তু বেশ কিছু অন্যতম ফিচার্স, যেটা একটা গোটা অ্যাকশন রিসার্চের সাইকেলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই মোটামুটি আমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স আজকে আমরা ডিসকাস করলাম রিসার্চ অ্যাপটিটিউড সংক্রান্ত 2019 জুনের বেশ কিছু কোয়েশ্চেন্স। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমরা পরবর্তীকালে আরও বেশ কিছু রিসার্চ সংক্রান্ত কোয়েশ্চেন্স আলোচনা করব। ধন্যবাদ।